দেড়েক, প্রায় মাস দেড়েক। হ্যাঁ, পরিচিত কেউ আছে তোমার এখানে? আমাদের গত কিছুদিন আগে আমরা যখন এই চিটাগাংয়ে আসি, তারপর আমাদের কিছু কাজের জন্য আমরা চট্টগ্রাম জেলাকে 3টা ভাগে ভাগ করি, যেমন মহানগর, উত্তর, দক্ষিণ। তো সেই কাজগুলোর জন্য আমরা 3টা প্রতিনিধির দল তৈরি করি, যাদের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং 2 দিন আগে আমরা সেই যেই প্রতিনিধি দলটা ছিল তাদেরকে স্থগিত করেছি, অর্থাৎ আমাদের কাজ শেষ হয়েছে, আমরা ক্লোজ করে দিয়েছি। তো এটা আমরা ওই দিন কোনো মিডিয়াতে কারোর সামনে আমরা বলি নাই, কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটা মিডিয়াতে আমি দেখেছি যে এটাকে অতিরঞ্জিত করে লিখেছে যে চট্টগ্রামের প্রত্যেকটা ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে, অর্থাৎ যে চট্টগ্রামের সমন্বয় কমিটি আছে সেটা বাতিল করা হয়েছে। একটা মিথ্যা সংবাদ প্রচার করেছে, যেটা জনমনে বিতর্ক সৃষ্টি করছে। তো ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছিলাম, এই যে দেখেন বাংলাদেশে এত কিছু হয়ে গেছে, তারপরেও কিন্তু কিছু কিছু মিডিয়া, কিছু কিছু সাংবাদিকরা এখনও মিথ্যা প্রচার করে যাচ্ছে, এখনও এই ভুয়া সংবাদগুলো প্রচার করে যাচ্ছে, এখনো হচ্ছে জনমনে একটা বিতর্কে তৈরি করতেছে, এবং দালালিতে লিপ্ত আছে, চাটুকারিতায় লিপ্ত আছে। তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান, তাদের বিরুদ্ধে আমাদের এই হুঁশিয়ারি। এবং এটা শুধুমাত্র যে আমাদের হুঁশিয়ারি সেটা বললে ভুল হবে, এটা আমার কাছে মনে হয় যে আপনারা যারা গণমাধ্যম আছেন, আপনারা যে সংবাদ প্রচার করছেন, আমাদের সাথে আছেন এবং সত্য ঘটনাগুলো উপস্থাপন করছেন মানুষের কাছে, আপনাদেরকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। তো আমাদের এটা সম্মিলিত হুঁশিয়ারি। এবং আমি আবারও বলছি, যারা এখনও দালালি করছে, যারা এখনও চাটুকারিতায় লিপ্ত আছে, যারা এখনো ভুয়া নিউজ প্রচার করছে, মিথ্যা নিউজ প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই হুঁশিয়ারি, এবং সেই 15 সেকেন্ডের এই হুঁশিয়ারি আমাদের থাকবে। এটা এত বড় একটা বিপ্লব হয়েছে এবং এই বিপ্লবটা চলছে, আমাদের কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত চলমান আছে, আমরা ব্যস্ততার ভেতর দিয়ে সময় কাটাচ্ছি। তো এই যে একটা এত বড় ছাত্র নাগরিকের অভ্যুত্থান ঘটেছে, এত সমন্বয়হীনতা থাকলে অবশ্যই সেই ছাত্র নাগরিকের অভ্যুত্থানটা সফল হতো না। এবং আমাদের ছবিতেই কিন্তু প্রায় 32 জনের মতো সমন্বয়ক আছে, আমাদের একটা 32 জনের সমন্বয়ক লিস্ট আছে, এবং চট্টগ্রাম জেলায় টোটাল প্রায় আমাদের 70+ সমন্বয়ক আছে, এবং আরও অনেকেই কাজ করেছে, যাদের লিস্টটা আমরা প্রকাশ করতে পারিনি বা তাদের নামগুলো আছে, অনেক পরিশ্রম করেছে। আমাদের যখন ফিউচারের সুযোগ আসবে তখন আমরা এগুলো করব, কারণ আমাদের কিন্তু বলা আছে যে এটা প্রাথমিক লিস্ট, যখন আমাদের আরও কার্যক্রম আসবে তখন আমরা এগুলা পাবলিশ করবো আস্তে আস্তে, যখন অ্যাড করার সুযোগ আসবে। তো এখানে সমন্বয়হীনতার কোনো প্রশ্নই আসে না। এই ইব্রাহিম রনি নিয়ে যে বিতর্কটা হয়েছে, ক্যাম্পাসে একটা অভিযোগ এসেছে, এবং আমরা কিন্তু ইনস্ট্যান্ট স্টেপ নিয়েছি। আমরা ওনাকে বলেছি আপনি আর ক্যাম্পাসের কোনো কিছু নিয়ে আপনি যাবেন না, এবং ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস, এটা সাধারণ শিক্ষার্থীরা থাকবে এখানে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। কেউ যদি রাজনীতি চর্চা করার চেষ্টা করে, লেজুর ভিত্তিক যে রাজনীতিটা আছে সেটা চর্চা করার চেষ্টা করে, অর্থাৎ নোংরা রাজনীতি চর্চা করার চেষ্টা করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাই মিলে আমরা তাকে প্রতিহত করব। তো তারপরে এই যেই অভিযোগটা এসেছিল, সেই অভিযোগটার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে বলেছি যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় কমিটি আছে সেটাতে নেই, কিন্তু উনি কিন্তু জেলার দায়িত্বে ছিলেন, অর্থাৎ চট্টগ্রাম যে আমাদের জেলা আছে সেখানে কিন্তু আমাদের একটা কমিটি আছে, পুরা জেলাটা আমরা সমন্বয় করছি। তো ওইখানে উনি কাজ করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো কিছুতে তিনি আসতে পারবেন না, এটা আমরা নিশ্চিত করেছি। এবং যে এফ রহমান হলের ঘটনাটা, প্রথমত যাকে ধরা হয়েছে সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অর্থাৎ সে অছাত্র। যখন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হল বন্ধ, প্রত্যেকটা জায়গায় তালাবদ্ধ করা আছে, সেইখানে উনি কিভাবে আসে একটা হলের রুমে ঢুকে, এবং রুমে ঢুকে তারপর ওনার ব্যাগে এই মাদক পাওয়া যায়, তারপর ছুরি পাওয়া যায়, কাটার পাওয়া যায়, তারপর একটা পিস্তল পাওয়া যায়। আমরা পিস্তলটা আসল নকল সেটা পরে আসবে, কিন্তু উনি একজন অছাত্র হয়ে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা, আমরা এখনও ক্যাম্পাসে আসি না, আমি আলাওল হলে থাকতাম, আমার ব্যাগগুলো এখনও আলাওল হলে আছে, আমি আলাওল হলে এখনও ঢুকি না, আমার ব্যাগগুলো সবগুলো আছে, আমার জিনিসপত্র সব আছে। সেইখানে একজন অছাত্র হয়ে কোন উদ্দেশ্যে সে এসে একটা হলে ঢুকে, তালা ভেঙে রুমে ঢুকে, আমরা অবশ্যই ধরে নিতে পারি সেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল, কোনো রকম অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছিল। এবং আসার পরে তার ব্যাগ যখন চেক করা হয় সেখানে কিন্তু মাদক পাওয়া যায় এবং এই কাটার পাওয়া যায়। তো আমরা সেই জন্য তাকে অভিযুক্ত করে তারপর আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি। তারপরের প্রশ্ন হচ্ছে এটা পিস্তলটা আসল নাকি নকল, সেটা পরের প্রশ্ন। তার ব্যাগে কেন নকল পিস্তল থাকবে, আমাদের প্রশ্ন জাগে। তো এই জিনিসটা নিশ্চিত যে সে অবশ্যই অপরাধী, নয়তো একজন অছাত্র হয়ে সে বিশ্ববিদ্যালয়ে এখন বন্ধ, প্রত্যেকটা হল বন্ধ, সে কেন ঢুকবে?